অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র কেন হবে না? যে টিআইবি বলছে যে সরকারের উপর আস্থা রাখা কঠিন হয়ে পড়ছে। নাগরিক সমাজ যখন আসলে সরকারের উপর আস্থা রাখতে পারছে না, সরকার যা বলছে জুলাই সনদের ক্ষেত্রে, সেটি কি আসলে বাস্তবিকতার প্রতিফলন দেখা যাচ্ছে নাকি কথার সঙ্গে কাজের ফারাক বাড়ছে? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, টিআইবি যখন বলছে সরকারের উপরে আস্থা রাখা যাচ্ছে না, 2 মাস এখনো পূর্ণ হয়নি সরকারের, কিন্তু টিআইবি কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2 মাস পরে তারা বলেছিল যে সরকারের উপরে আস্থা রাখা যাচ্ছে না? তখন যে অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে আমরা যে মব সন্ত্রাসে দেখলাম, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মাজার ভাঙা দেখলাম, আইন নিজের হাতে তুলে নেবার যে বিভিন্ন ধরনের পায়তারা দেখলাম, পায়তারা শুধু না, একেবারে চাক্ষুষ করলাম অর্থনৈতিক যে পরিস্থিতি আমরা দেখেছি পুরো সময়টা জুড়ে, যে দুঃশাসন, অপশাসন এবং নির্বিকারত্ব, নির্লিপ্ততা দেখেছি সরকারের। টিআইবি তখন কি বলেছে? টিআইবির যিনি প্রধান, তিনি তো ছিলেন অর্থনৈতিক শ্বেতপত্রের প্রধান। তার প্রণীত সেই শ্বেতপত্র অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কি কি কাজ করেছিল? কাজেই এই যে সিভিল সোসাইটির নাম করে কিছু কিছু সংগঠন যখন সামনে চলে আসে, এবং সবসময় দেখবেন যে এক ধরনের বিরাজনীতিকরণ, এক ধরনের শৈথল্য যাতে রাজনীতিতে বিভিন্ন ভাবে আনা যায় এবং প্রশ্ন করা, প্রশ্ন তো অবশ্যই করতে হবে, প্রশ্ন করবেন না কেন? প্রশ্নই তো করতে হবে। ক্ষমতাসীনদের প্রশ্ন করার একটা অন্যতম কাজ সিভিল সোসাইটির। কিন্তু সিভিল সোসাইটির খুব গুণীজনেরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল। তারা কি কি করেছে 18 মাসে, টিআইবি কিন্তু তা বলেনি, তা বলছেও না। গণতান্ত্রিক সরকারের উপর কি নাগরিক সমাজের বাড়তি চাপ থাকে? গণতান্ত্রিক সরকারের উপরে বাড়তি প্রত্যাশা থাকে, মানুষের বাড়তি আগ্রহ থাকে, প্রত্যাশা, এটাই স্বাভাবিক। এখন ধরুন বিএনপি যা করছে সেগুলোও কিন্তু সমর্থনযোগ্য নয়। যেই আপনি মানবাধিকার, বিচার বিভাগ, দুদক, গুম কমিশন, গুমের শিকার তো বিএনপি সবচেয়ে বেশি হয়েছে। তাহলে এই যে আপনার 113টি অধ্যাদেশ, যেগুলো অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে অধ্যাদেশের সরকারই ছিল, তারা প্রতি মাসে গড়ে 7টি করে অধ্যাদেশ পাশ করে 18 মাস ধরে এই কাণ্ড করেছে। কিন্তু বিএনপি যে অধ্যাদেশগুলো পাশ করলো, আপনি দেখুন 20টি তারা বাদ রাখলো, সেখানে 20টির মধ্যে 4টি তারা করবে না, 16টি দেখা যাক, তারা সময় নিয়েছে। কিন্তু 30 দিন পরে, অর্থাৎ 12 তারিখের পর কিন্তু অধ্যাদেশগুলো আপনি অকার্যকর হয়ে যাবে, অর্থাৎ আইন আর থাকবে না। এই 12 তারিখের পরে কিন্তু দেশে গুম বলে কিছু থাকবে না। তাহলে যেই গুমের তারা ছিল, শিকার ছিল, সেই গুমকেই কেন তারা অস্বীকার করবে? এখন বলা হচ্ছে এরকম যে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, অত্যন্ত সংবেদনশীল একটি ব্যাপার, এই জন্যে তড়িঘড়ি করা যাবে না, আর শাস্তি কম হয়ে গেছে, 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে, এটাকে যাবজ্জীবন করা দরকার ইত্যাদি, এই সমস্ত। আচ্ছা, আপনি যদি একটি গাছই না থাকে, সেই গাছে কিরকম ফল হলো, সেই ফলের জন্য আপনি বীজ দেবেন, সার দেবেন, নানান কিছু করবেন, আপনি গাছই কেটে ফেলতে চাচ্ছেন কেন? আপনি আইনটা এখন থাকতো, প্রয়োজনে তো আইনকে আরো কঠোর করা যেত সময় হলে। কাজেই এইটা কিন্তু বিএনপির যে যুক্তি দিচ্ছে সেটা যথেষ্ট গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না, বরং যে 2/3 আসন, এটার ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। তো সেই ক্ষেত্রে তাদের তো অনেক শক্তি নিয়ে তারা সংসদে এসেছে, এত তড়িঘড়ি করে এই বিষয়গুলো আসলে একটু ভুল বার্তা দেয় মানুষের সামনে। যদিও আবারও বলি যে টিআইবি এখনই যেভাবে বলছে, তাহলে কিন্তু টিআইবির এই দাবিটি করা দরকার ছিল যে আওয়ামী লীগের দুঃশাসন সম্পর্কে আমরা সবাই অবগত, যে শ্বেতপত্র তৈরি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থনৈতিক খাতে আওয়ামী লীগের সময় জুড়ে, তাহলে এই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র কেন হবে না? সেই দাবি কেন সিভিল সোসাইটির পক্ষ থেকে উঠছে? আমি আমার কাছে কিন্তু এটা বোধগম্য নয়। আপনি হাসপাতালে যেভাবে শিশু মারা যাচ্ছে, আপনি রাজশাহী মেডিকেল কলেজে 93-তে পৌঁছে গেছে আইসিইউর অভাবে শিশু মৃত্যু, আপনার হামের টিকার যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ স্বাস্থ্য খাত একেবারে নুজ্জ হয়ে গেছে, লন্ডভন্ড করে দিয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী সরকার সংসদে বলেছেন যে সিরিঞ্জ কেনার টাকা নাই, আমার গজ ফিতা কেনার টাকা নাই। আওয়ামী লীগ যা রেখে গেছিল কিছুটা, সেটাও অন্তর্বর্তীকালীন সরকার ওই ভগ্নাংশ উজাড় করে দিয়ে চলে গেছে। তাহলে এই যে উজাড় হয়ে গেল, আজকে এই পরিস্থিতি হচ্ছে, শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তাহলে তার একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে না? অর্থনৈতিক কাজে আজকে ডলারের দাম শুনলাম 124 টাকায় পৌঁছে গেছে।
অর্থাৎ এই যে দ্রুত গতিতে সবকিছু বেড়ে যাচ্ছে, আপনার লাগাম ধরে রাখার ক্ষেত্রে মানুষের জ্বালানি সংকটের অবস্থাকে দেখুন। যতই আপনি অস্বীকার করুক না কেন সরকার, জ্বালানি সংকট কোন জায়গায় নিয়ে দাঁড়া করাবে বাংলাদেশকে আমরা জানি না। আপনার ঈদ যাত্রায় আমরা সড়কের কি অবস্থা দেখলাম। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই নতুন সরকার, কিন্তু নতুন সরকার এসে কোন জায়গায় কাজটা শুরু করলো সেই ক্ষেত্রে খাত ও নিষেধপত্র করা দরকার। বৈশ্বিক পরিস্থিতির যে আপনি কথা বললেন, বৈশ্বিক পরিস্থিতি তো আমাদের দেশের সরকারের হাতে নয়, কিন্তু বৈশ্বিক পরিস্থিতির ভিত্তিতে যেই যে বিশ্বজুড়ে যে অস্থিরতা, যুদ্ধের যে দামামা চলছে, সেইখানে আমাদের পদক্ষেপ কি হবে? আমাদের একটা বুদ্ধিদীপ্ত এবং কৌশলগত পদক্ষেপ দরকার। সেই ব্যাপারে কিন্তু কমিটি করা দরকার, অংশীজনদের সাথে আলোচনা করা আমরা দরকার। বিশ্বজুড়ে চরম উৎকণ্ঠা দেখছি, চরম উত্তেজনা দেখছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের উত্তেজনা। বাংলাদেশের রাজনীতিতে এই উত্তেজনা কতটা